মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এর ওপরে কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের আগের বছর এনটিপিসিতে এসছে। পরীক্ষা তো একেবারে ঘাড়ের ওপর এসে গেছে। এইরকম ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু যথেষ্ট ফ্রুটফুল বলে আমি মনে করি। তার কারণ এই ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে পরীক্ষার সামনে এই কনসেপ্টগুলো তোমার ইজিলি মাথায় একবার ঢুকলে আর তুমি ভুলবে না। সেই জন্য এই ধরনের ভিডিওগুলো প্লিজ দেখে নাও, কারণ যেগুলো কনফিউজিং চ্যাপ্টার্স আছে সেই চ্যাপ্টার্সগুলো থেকে আমরা কিন্তু পরিষ্কারভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভিডিও করে দেবো। দেখো পাটিগণিত প্রত্যেকটা চ্যানেলই মোটামুটি করায়, তোমাদেরও প্র্যাকটিস থাকে, কিন্তু এই সমস্ত কোশ্চেন যদি 2-5টা দিয়ে দেয় তখন তোমাদের মাথা খারাপ হয়ে যায়। কিন্তু অথচ যদি যেদিন পরীক্ষা তার আগের দিন রাত্রিবেলাও যদি একবার দেখে নাও ভিডিওটা, তাহলেও কিন্তু পরীক্ষার দিন মনে থেকে যায়। তো এমনই সোজা চ্যাপ্টার, অথচ জাস্ট না দেখার কারণে, তোমরা কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে তোমরা পরীক্ষায় জাস্ট 1-2 নম্বর, একটা 1-2 সেকেন্ড লাগবে, তার জন্য 1 নম্বর বরাদ্দ তোমরা ছেড়ে দিয়ে চলে আসো, ঠিক আছে, বা ভুল করে দিয়ে চলে আসো, সেটা আর হবে না। এটা গেল। নেক্সট হচ্ছে, এটা কিন্তু শুধু এনটিপিসি নয়, আপকামিং যে রেলওয়ে যত পরীক্ষা আছে এবং সেন্ট্রালে যত পরীক্ষা আছে সব কিছুর জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ সেন্ট্রালের প্রত্যেকটা পরীক্ষাতে এই প্যাটার্নের প্রশ্ন আসে। আচ্ছা, আরেকটা জিনিস, দুটো ভিডিও আমার দেওয়া আছে ডিভিজিবিলিটির উপরে, ডিভিজিবিলিটি পার্ট 1 অ্যান্ড পার্ট 2, সেই দুটো প্লিজ দেখে নাও, তাহলে আগের নলেজ পরের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। চলো এবার আমরা আলোচনা করব এই যে কোশ্চেন্স আছে সেটা নিয়ে। 0.23 মাথায় বার দেওয়া রয়েছে, এটা কি একটা মূলদ সংখ্যা? এখানে ইরেশনাল নাম্বার মানে অমূলদ, ঠিক আছে। রেশনাল নাম্বার মানে মূলদ, প্রাইম নাম্বার মানে মৌলিক, ঠিক আছে। কম্পোজিট নাম্বার মানে যৌগিক। ওকে, এটা একটা কী ধরনের সংখ্যা, এটা তোমাদের প্রশ্ন দিয়েছে। চলো আলোচনা করে নেবো, এরকম বাংলা লিখে লিখে তোমাদের আলোচনা করে দেবো, ডাইরেক্ট নিয়েছি কারণ এইগুলোকে লেখা খুব চাপের হয়, ওই জন্য ডাইরেক্ট নিয়ে বাংলা আলোচনা করে দেবো। চলো প্রশ্নে চলে যাব। বলছে যে 0.23 মাথায় বার, ঠিক আছে। 0.23 মাথায় বার, এটাকে লেখা যায় 0.23 23 23, এভাবে এটা চলতে থাকে, ঠিক আছে, এবং এটাকে এইভাবে লেখা যায়। এবং এটা কিন্তু একটা, আমরা জানি যে এটা একটা কী নাম্বার, মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা, আমি মূলদ সংখ্যা নিয়ে একটু পরে আলোচনা করব, ডোন্ট ওরি, ঠিক আছে, এক্ষুনি আলোচনা করব, এই প্রশ্নের উত্তরটা বলে দিই। মূলদ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যাকে P/Q ফরম্যাটে লেখা যায়, এবং P এবং Q হচ্ছে যেখানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। P এবং Q হচ্ছে যেখানে পূর্ণ সংখ্যা, এবং Q নট ইকুয়াল টু 0, কিউকে 0 হিসেবে প্রকাশ করা যায় না। যেমন তুমি যদি 1/0 দাও তাহলে এটার কোনো উত্তর হয় না, আনডিফাইন্ড হয়ে যায়, নো ডেফিনেশন, এটার কোনো কী নেই, ডেফিনেশন নেই, নো ডেফিনেশন, এর কোনো ডেফিনেশন নেই, মানে কোনো উত্তর নেই, নো অ্যান্সারের, ঠিক আছে। অর্থাৎ 0কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায়, কিন্তু কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না বেসিক্যালি, ঠিক আছে। কেন যায় না যদি জানতে চাও কমেন্ট করো, জানিয়ে দেবো, একদম ক্যালকুলেশন করে জানিয়ে দেবো, বাট মাথায় ঢোকার মতো মেমোরি থাকতে হবে, বোঝার মতো ক্ষমতা দরকার হয়, ঠিক আছে। যাই হোক, এবার একটা জিনিস দেখো, আর কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে, মানে কোনো সংখ্যা দিয়ে 0কে ভাগ করলে কেন 0 হয় সেটা বলে দেবো, ওই ভিডিওতে বলে দেবো, যদি কখনো বলে দেবো। যাই হোক, দেখো এখানে তো মূলদ সংখ্যা ইকুয়াল টু, আমরা কি জানি, P/Q, যেখানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা দুটোই কিন্তু কি, এটা দুটোই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে। তো এটাকে কি করে লেখা যায়, দেখো এটাকে কি করে লেখা যায় যদি তোমাদের একটু করে দেখাতে পারি তাহলে আমার একটু মনে স্যাটিসফ্যাকশান হবে, ঠিক আছে। বেসিক্যালি কিছু না, একটু ডিটেলে জানাটা জরুরি, ঠিক আছে। তো এটা একটা মূলদ সংখ্যা। আচ্ছা, কীভাবে হয়, যেমন দেখো আমি যদি এই যে এখানে যেটা লিখেছি, এই যে এইটা, এই যেটা লিখেছি, এই যে এইটা, এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এক্স, এটাকে আমি ধরে নিচ্ছি কি এক্স, ঠিক আছে। এবারে আমি কি করছি, এদিকে আমি 100 দিয়ে গুণ করছি। 100ই কেন দিলাম, কারণ দেখো দশমিকের পর দুটো ঘরের আছে তাই। তাহলে এদিকে আমরা রাইট সাইডে আমরা 100 দিয়ে গুণ করলে লেফট সাইডেও আমরা 100 দিয়ে গুণ করব, ঠিক আছে। এখানে আমি লিখছি সংখ্যাটা কী আসবে, তাহলে দেখো যে আমি 100 দিয়ে গুণ করবো কী হবে, এই যে একটা 23, অজস্র 23 আছে তো শেষ হবে না, অজস্র 23 আছে, তার মধ্যে একটা 23 কী হবে, দশমিকের এদিকে চলে আসবে, তার মানে এটা দাঁড়াবে 23 পয়েন্ট, বাকি 23গুলো সব ওদিকে থাকবে, এই চলে আসবে। আর এদিকে আমাদের কি বসবে, এদিকে আমাদের 100x বসবে। এখন আমরা কি করব, দ্বিতীয় ধাপে আমরা কি করব, কিছুই করব না, জাস্ট আমরা এই যে 100x আছে তার থেকে আমরা এক্সকে বিয়োগ করে দেবো। তো 100x থেকে এক্সকে বিয়োগ করলে আমাদের কত আসবে, 99x আসবে, ঠিক আছে। 99, জাস্ট এ মিনিট, 99x আসবে আমাদের, ঠিক আছে। তো এদিকে যেমন আমরা
এক্সকে বিয়োগ করেছি, এদিকেও নির্ঘাত আমাকে এক্সকে বিয়োগ করতে হবে, ভালো করে বুঝবে। এদিকে এক্সকে বিয়োগ করেছি, তো এদিকে এক্সকে বিয়োগ না করলে হবে? তো এদিকে আমরা জানি যে এক্সের ভ্যালু হচ্ছে এইটা, আমরা প্রথমেই ধরেছিলাম এক্সের ভ্যালু হচ্ছে এইটা। এক্সের ভ্যালু কী তাহলে? 0.232323 ডট 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 ডট, এটাই তো এক্সের মান ছিল। তো দেখো এখানে এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে না ইকুয়াল টু কী আসছে আমাদের? 23 আসছে। এখান থেকে আমরা এক্সের মান পাচ্ছি 23/99। তো ওই জন্য অনেকে বলে যে এইবার মাথায় বার থাকলে যে দুটো সংখ্যার মাথায় বার ততগুলো 9 হয়, এরকম বলে না তোমাদের? তো এটা এখান থেকে আসে বেসিক্যালি। ঠিক আছে, অঙ্ক করে দেখালাম এটা কীভাবে আসে, এটা এখান থেকে এইভাবে আসে। ঠিক আছে, বলে না যে দুটো সংখ্যার মাথায় দশমিকের পর যতগুলোর মাথায় বার ততগুলো 9 নিচে আসবে। তো এইটা হচ্ছে কারণ, এক্স্যাক্টলি এই কারণে বসে। ঠিক আছে, তো এটা একটা র্যাশনাল নাম্বার। এখন তোমাকে বুঝতে হবে যে এটা র্যাশনাল নাম্বার কেন, ওয়াই ইট ইজ আ র্যাশনাল নাম্বার। It is a rational number because it can be expressed in a format of P over Q, where P and Q are integers. How? দেখো 23 এটা একটা পূর্ণ সংখ্যা, 99 এটাও একটা পূর্ণ সংখ্যা, তাহলে ওপরে P নিচে Q, P এবং Q দুটোই পূর্ণ সংখ্যা, where Q not equal to 0। দেখো সেই ফর্ম্যাটে আসছে, এই ফর্ম্যাটে আসছে, তার মানে এটা একটা কি? মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো চলো আমরা একটা কাজ করি, তোমাদের প্রথমে ইন্টিজার কাকে বলে, কারণ অনেকে ইন্টিজার শব্দের অর্থ জানে না, অনেকে হোল নাম্বার মানে জানে না, তো সেগুলো আমরা একটু করিয়ে দিই ফার্স্ট, করানোর পরে তোমাদের কথা বলছি। চলো দেখো, আমরা যদি এখানে লিখি 0.232323, এই নাম্বারটাকে আর কীভাবে লেখা যায়? এই নাম্বারটাকে আর লেখা যায় 0.23 মাথায় বার। এটা কিন্তু একটা মূলদ সংখ্যা হলো, কারণ এই সংখ্যাটাকে আমি বারবার যতবার রিপিট করি না কেন, এই সংখ্যাটা 23 মানে 2323 এইভাবেই যাবে, অর্থাৎ এর একটা নির্দিষ্ট ফিগার আছে। ঠিক আছে, যেমন আমি যদি বলি √25, এটা ইকুয়াল টু কী হয়? 5 হয়। যেমন আমি যদি বলি √16, এটা ইকুয়াল টু কী হয়? আমরা জানি 4 হয়। তো আমি প্রথমে 4টাকে লিখছি, কমা দিয়ে যেমন লিখছি 4,5। ঠিক আছে, এগুলো কিন্তু সব মূলদ সংখ্যা। যেমন আমি যদি লিখি তোমাদের 1.291212 এরকম ডট 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 চলছে, এটাও চলছিল, এটাকে কি লেখা যায়? 1.2912 মাথায় বার। ঠিক আছে, যেমন একটা সংখ্যা আমি লিখছি, সেটা হচ্ছে 0। ওকে, যেমন আমি সংখ্যা লিখছি একটা -745, যেমন আমি একটা সংখ্যা লিখছি -1/2, যেমন আমি একটা সংখ্যা লিখছি +400 1 2 9 etc। এই সব নাম্বারই হচ্ছে তোমাদের মূলদ সংখ্যা। 0 ইটসেলফ একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে P/Q ফরম্যাটে লেখা যায়, যেখানে P এবং Q এরা দুজনেই পূর্ণ সংখ্যা, এরা দুজনেই কি? পূর্ণ সংখ্যা, এবং Q নট ইকুয়াল টু 0। P/Q ফরম্যাটে মূলদ সংখ্যাগুলোকে P/Q ফরম্যাটে লেখা যায়, যেখানে P এবং Q দুজনেই একটা পূর্ণ সংখ্যা এবং Q নট ইকুয়াল টু 0। P 0 হতে পারে, Q 0 হবে না। P 0 হতে পারে, Q 0 হবে না। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, তো চলো আমরা একবার ব্যাখ্যায়িত করে নিই কীভাবে তাহলে নিচেরগুলো হচ্ছে। দেখো এইটাকে লেখা যায় 23/19। ঠিক আছে, এটাকে লেখা যায় 23/19। জাস্ট এ মিনিট। ঠিক আছে, এগুলোকে কীভাবে লেখা যায়? এগুলোকে লেখা যায় 4/1, 25/5। 4/1 মানে 4-এরটা লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে এইটাকে লিখেছি, এইটাকে। ঠিক আছে, 25/5 বা 35/7 এগুলো লেখা যায়। 5 হলো, 5 হতে হবে, তাই দেখো ওপরে একটা পূর্ণ সংখ্যা, নিচে একটা পূর্ণ সংখ্যা, এবং
ব্যাপারটা হচ্ছে এদেরকে কাটাকুটি করলে আবার 5ই আসবে, কিন্তু 5কে এইভাবে প্রকাশ করা যাচ্ছে, ওপরে একটা পূর্ণ নিচে একটা পূর্ণ, কিউ কিন্তু 0 নয়, দেখো সেখানে 7 লেখা আছে। এটাকেও প্রকাশ করা যায়, এটাকে জায়গা নিয়ে এখানে পরে প্রকাশ করে দেখাচ্ছি। 0টা নিয়ে অনেকের অসুবিধা হয়। 0টা দেখো, যদি আমরা 0/1 লিখি তাহলে আমরা 0 পাবো, যদি আমরা 0/927 লিখি তাহলেও আমরা 0 পাবো, এনি র্যান্ডাম নাম্বার। যদি আমরা 0/-11 লিখি তাহলেও আমরা 0 পাবো। তার মানে দেখো 0কে p/q ফরম্যাটে লেখা যাচ্ছে। তোমরা বলবে 0কে একটা পূর্ণ সংখ্যা, 0 কিন্তু একটা পূর্ণ সংখ্যা এবং 0 কিন্তু একটা রেশনাল নাম্বার। পয়েন্ট টু বি নোটেড, 0 ইজ আ ইন্টেজার, 0 ইজ আ নিউট্রাল ইন্টেজার। নিউট্রাল ইন্টেজার কোনগুলো? যাদের গায়ে পজিটিভ থাকে তাদেরকে পজিটিভ ইন্টেজার, যাদের গায়ে নেগেটিভ থাকে তাকে নেগেটিভ ইন্টেজার বলা হয়। যেমন 1 এখানে পজিটিভ ইন্টেজার, যেমন 5, 7 এগুলো পজিটিভ ইন্টেজার, কিন্তু 11 হচ্ছে এখানে নেগেটিভ ইন্টেজার। মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 5, 7, 1, 10, 12, -11, -27, -97 এগুলো হচ্ছে সব নেগেটিভ ইন্টেজার, মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0 হচ্ছে নিউট্রাল ইন্টেজার, মানে যার গায়ে না পজিটিভ না নেগেটিভ আছে। ঠিক আছে, ওকে। 0কে 3টে টার্মে ব্যাখ্যায়িত করা যায়। 0 হচ্ছে একটা হোল নাম্বার, ডব্লু বলে লিখলাম। 0 হচ্ছে একটা রেশনাল নাম্বার, আর বলে লিখলাম। 0 হচ্ছে একটা ইন্টেজার এবং নিউট্রাল ইন্টেজার, তো ইন্টেজার বলেই লিখছি। 0কে হোল নাম্বার বলা যায়, ঠিক আছে। 0 ইজ এ হোল নাম্বার, 0 ইজ এ রেশনাল নাম্বার, 0 ইজ এ ইন্টেজার, ইজ অ্যান ইন্টেজার, ঠিক আছে। তো 0র বিরাট বড় গুরুত্ব আছে। 0 মানে 0 নয় বেসিক্যালি, ঠিক আছে। এটাকে কী করে লেখা যায়? এর তলায় 1 দিয়ে দাও, -745 তার তলায় 1 দিয়ে দাও। আমি বললাম নেগেটিভগুলোকে নেগেটিভ ইন্টেজার বলা হয়, তো পি এবং কিউ ফরম্যাটে লিখতে হবে, যেখানে পি এবং কিউ বোথ ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল টু 0, দেখো তাই লেখা রয়েছে। এটাও দেখো তাই লেখা রয়েছে, -1/2 লেখা আছে, এটাকে তো তলায় 1 দিলেই হয়ে যায়। মানে সবগুলোকে কী করা যায়? p/q ফরম্যাটে লেখা যায়। আমরা নর্মালি যা এখানে আলোচনা করি, নর্মালি আমাদের অঙ্কে যা আসে, যা তুমি দেখতে পাও মূলত, সেগুলো সবই কিন্তু পূর্ণ সংখ্যা, ঠিক আছে। সেগুলো সবই কি পূর্ণ সংখ্যা। ক্লিয়ার হয়েছে আশা করি, বুঝতে পেরেছো? কোনো প্রবলেম নেই কারোর কোনো, ঠিক আছে। একটা ডিফারেন্সিয়েশন মার্ক এখানে আমি টানি, নইলে আমারও সমস্যা হচ্ছে। ওকে, এবার আমি আলোচনা করব যে কোনগুলো এখানে আমার ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বারকে এইভাবে লেখা যায় না, p/q ফরম্যাটে ইররেশনাল নাম্বারকে লেখা যায় না। ইররেশনাল নাম্বার হচ্ছে সেই নাম্বার যাকে এই ফরম্যাটে লেখা যায় না। এটি কি হয়ে গেল না? এগুলো পরে বলছি, যা কী কী সব লিখে রেখেছি পরে বলছি। যেমন ধরো আমরা যদি 2 নিই, আচ্ছা দেখা যাচ্ছে না, জাস্ট এ মিনিট। আমরা যদি 2 নিই, 2, ঠিক আছে। 2 একটা ইরেশনাল, মানে √2, নট 2, √2 একটা ইরেশনাল নাম্বার, √5 একটা ইরেশনাল নাম্বার, ঠিক আছে। √2 এর আমরা √2কে কী করি? 1.414 বলে ছেড়ে দিই, বাট √2 এর মানে কিন্তু 1.414 নয়। √2 এর মান হচ্ছে 1.414 বলে এরপরে আরও কিছু চলতে থাকে এবং সেটা রিপিট হয় না। পয়েন্ট টু বি নোটেড, রিপিট হয় না। এই পর্যন্তই 1.414 এই পর্যন্তই আমাদের মুখস্থ থাকে বলে আমরা এটাকে ভাবি এটা হয়তো √2 এর মান, এটা √2 এর মান নয়। এরপরে অজস্র অসংখ্য ইনফিনিটি পর্যন্ত আসতে পারে এবং এই মান শেষ হয় না, 1 নম্বর কথা। এবং মান রিপিটও হয় না, ঠিক আছে। তো অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কী বুঝবো? যেটা রিপিট হচ্ছে না, যেমন √5 কী হচ্ছে না? রিপিট হয় না, এবং এরকম মানে রিপিট নয় আর শেষ নেই, ঠিক আছে। রিপিট নয় এবং শেষ নেই, মানে কোনো একটা সিম্পল ডিজিট এর লাস্টে পাওয়া যাবে না। যেমন এই যে এইটার শেষে 3 পাওয়া যাচ্ছে, তাই না? এই যে এন্ডিং ডিজিট কোনটা? 3, তুমি যতই করো না কোনো 3ই পাবে। এটাও তাই, 1.29121212 মানে শেষে 2 পাবে, এবং এটা শেষ না হলেও, পয়েন্ট টু বি নোটেড, এটা শেষ না হলেও, ভালো করে বুঝবে, এটা শেষ না হলেও রিপিট হচ্ছে, শেষে একটা এন্ডিং ডিজিট পাবে। এর ক্ষেত্রে শেষ নেই এবং ডিজিটও নেই, কোনো এন্ডিং ডিজিট নেই এরপরে যে আরেকটা কিছু একটা হতে পারে, মানে এটা এমন না যে 4-এ শেষ হচ্ছে, এই √2টা এমন না যে 4-এ শেষ হচ্ছে। আমরা সাধারণত ক্যালকুলেটারে করলে 10টা পর্যন্ত পাই, দশমিকের পরে তুমি ক্যালকুলেটারে করলে দশমিকের পর 10টা ঘর পর্যন্ত পাবে, তারপরেও এটা আছে, ঠিক আছে। √5ও তাই, √3ও তাই, √8ও তাই, ঠিক আছে। কিন্তু √9 নয়, √9কে 3 হিসাবে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এই ওপরেরগুলো কি? দেখো, এটাকে বলা হয় গোল্ডেন রেশিও। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় গোল্ডেন রেশিও,
ঠিক আছে, গোল্ডেন রেশিও, এটাকে বলা হয় গোল্ডেন রেশিও। এটাকে চিহ্ন এইভাবে প্রকাশ করা হয়, এটাকে এইভাবে প্রকাশ করা হয়। ওকে, একে বলা হয় গোল্ডেন রেশিও। এটা কিন্তু এখানে তুমি ভাবছো হয়তো শেষ, তা নয়, এটা ডট 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 এটা চলতেই থাকবে, এটাও ডট 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 চলতেই থাকবে, এটাও ডট 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 চলতেই থাকবে। ঠিক আছে, যেমন দেখো এইটা, ঠিক আছে, পরেরটা এটা কি, এটা তো তোমরা জানো সবাই, এটা কি, এটা হচ্ছে আমাদের পাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাই, পাই। এটা কি, এটাকে বলা হয় ইউলার নাম্বার। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট হিসাবে, কনস্ট্যান্ট হিসাবে এটাকে ব্যবহার করা, এটা হচ্ছে ইউলার নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে গোল্ডেন রেশিও, এটা হচ্ছে ইউলার নাম্বার, এটাও চলতে থাকবে, এবং এটা হচ্ছে পাই। তোমরা বলতে পাই তো স্যার 22/7, বেসিক্যালি নয়, পাই ইজ নট দ্য নট ইকুয়াল টু, মানে ইকুয়ালস টু 22/7। পাই মানে কিন্তু, জাস্ট এ মিনিট, পাই মানে কিন্তু 22/7 নয়, পাইয়ের অ্যাপ্রক্স ভ্যালু হচ্ছে 22/7। আমরা পাই 22/7 ধরলে এই ভ্যালুটা যেটা কিনা শেষ নেই তার কাছাকাছি আসবে, এবং এই ভ্যালুটা রিপিটও করে না। এখানে কোনো ডিজিট বা কোনো ডবল ডিজিটও, কোনো ট্রিপল ডিজিটও রিপিট করবে না, কোনো সিঙ্গেল ডিজিটও রিপিট করবে না। এটা প্রতিবার করলে তুমি বারবার অন্যরকম কোনো সংখ্যা পাবে বারবার। ঠিক আছে, তো এটা কোনো ডিজিটে শেষ হয় না, আমি এখানে বেটা বলে দিই, ডিজিটে শেষ হয় না, ডিজিট এ কোনো ডিজিটে শেষ নেই এর, প্রথম কথা। শেষ তো এরও নেই, এও তো 1 to 1 করে চলতে থাকবে অসমাপ্ত। ঠিক আছে, কিন্তু এটা আবৃত্ত, দেখো এটা অনাবৃত্ত। অনাবৃত্ত বলতে কি বোঝায়, এটা রিপিট হচ্ছে, এই জন্য এটা আবৃত। এটা দেখো রিপিট হচ্ছে, এটা কি রিপিট, রিপিট আছে, এবং এন্ডিং ডিজিটও আছে, রিপিটও আছে, আর কি আছে, এর এন্ডিং ডিজিটও আছে। কিন্তু এর না এন্ডিং ডিজিট আছে, ঠিক আছে, এবং রিপিটও করে না। ওকে, এই জন্য এই সংখ্যাগুলোকে আমরা কি বলি, আমরা বলি অমূলত সংখ্যা, যাদেরকে p/q, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু 0 এই ফর্ম্যাটে লেখা যায় না। হয়েছে ক্লিয়ার? দেখো পুরোটা তোমাদের কিন্তু ভেঙে বললাম। এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন চলে যাব, চল। এখানে আমি এটাকে ইউনিভার্সাল নাম্বার লাইন বলা হয়, এবং এই নাম্বার লাইনের মাঝখানে আমি 0কে দিচ্ছি। ঠিক আছে, এবং এই পাশে আমি লিখছি 1, 2, 3, 4, 5 etc, এবং এই পাশে আমি লিখছি -1, -2, -3, -4, -5। ঠিক আছে, একটা জিনিস মাথা রাখবে, সেটা হচ্ছে এই যে এপাশে আমি এই যে সংখ্যাগুলোকে লিখেছি, এই যে সংখ্যা, ঠিক আছে, এপাশে আমি যে এই যে সংখ্যাগুলোকে লিখেছি, এই যে সংখ্যাগুলোকে আমি লিখেছি, এবং এটা চলতেই থাকছে। ঠিক আছে, আর যদি তুমি 0কে তার মধ্যে নিয়ে নাও, ঠিক আছে, কী করো, যদি তুমি 0কে তার মধ্যে কী করো, তুমি যদি ধরে নাও, 0কে যদি তার মধ্যে তুমি ধরে নাও, ঠিক আছে, এই দুটোকে আমি আগে লিখে দিচ্ছি। এই দুটোকে কি বলা হয় দেখো, এই যে 1, 2, 3, 4, 5, 6 এগুলোকে বলা হয় ন্যাচুরাল নাম্বার, এন ফর ন্যাচুরাল, ন্যাচুরাল মানে প্রাকৃতিক সংখ্যা, এটাকে কি বলা হয়, ন্যাচুরাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা। যেই 0কে তুমি এর মধ্যে অ্যাড করে দিলে, মানে 0, 1, 2, 3, 4 করে দিলে, এগুলোকে বলা হয় হোল নাম্বার বা সম্পূর্ণ সংখ্যা, হোল নাম্বার বা সম্পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার তুমি একটা কাজ করলে, তুমি শুধু 0 অবধি থাকলে না, তুমি 0-র আগে চলে গেলে, অর্থাৎ মাইনাসে চলে গেলে তুমি। ঠিক আছে, তখন এই যে টোটাল যেটা তৈরি হয়েছে এখানে, অর্থাৎ 0, এই যে টোটাল এখানে যা তৈরি হয়েছে, এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি ইন্টেজার। এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি ইন্টেজার বা পূর্ণ সংখ্যা, ইন্টেজার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এদিকে আমাদের আছে পজিটিভ ইন্টেজার, এদিকে আমাদের আছে নেগেটিভ ইন্টেজার, আর মাঝখানে আমাদের একটা নিউট্রাল ইন্টেজার থাকে, যাকে আমরা 0 বলি। তার মানে 0 কিন্তু একটা ইন্টেজার, এবং 0 কিন্তু একটা হোল নাম্বার, বাট 0 ইজ নট এ ন্যাচুরাল নাম্বার। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। 0 হোল নাম্বার, 0 একটা ইন্টেজার, ডেফিনেটলি একটা ইন্টেজার, কারণ আমি বলছি এখানে যা লেখা আছে সবই তোমাদের ইন্টেজার, এদিকে যা লেখা আছে এবং এইদিকে যা লেখা আছে সবই তোমাদের ইন্টেজার, যেখানে এদিকে নেগেটিভ লেখা আছে, এদিকে পজিটিভ ইন্টেজারগুলো লেখা আছে, মাঝখানে 0 নিউট্রাল ইন্টেজার হিসেবে আছে। ক্লিয়ার হয়েছে আশা করি? এবার আমরা যদি এর মাঝখানে কোথাও খুঁজি, এর মাঝখান এরকম ধরো এই যে 2 থেকে 3 এই জায়গাটার কথা বলছি ধরো সাপোজ, তাহলে এই জায়গায় আমি কোথাও কি পেয়ে যাব, এই জায়গায় আমি কোথাও পেয়ে যাব 2.1 পেয়ে যাব, তারপর 2.2 পেয়ে যাব। ঠিক আছে, এরকম করতে করতে আমরা 2.9ও তো পাবো। ঠিক আছে, এগুলোকে আমরা বলি ভগ্নাংশ, এগুলোকে আমরা কি বলি, আমরা বলি ভগ্নাংশ। ঠিক আছে,
এগুলোকে আমরা কি বলি? আমরা বলি ভগ্নাংশ। ঠিক আছে, এবার এই যে ভগ্নাংশটা লিখেছি আমি এখানে, ঠিক আছে, এই যে ভগ্নাংশ লিখেছি আমি এখানে, এই ভগ্নাংশগুলোর মধ্যে আবার ভাগ আছে। ভগ্নাংশের উপরে লব বড় হর ছোট, হর বড় লব ছোট, তাকে কি বলা হয় ইত্যাদি অনেক ভাগ আছে। আমি সেইগুলোতে যাচ্ছি না, যখন আলোচনা হবে বলে দেবো। ঠিক আছে, তো এইগুলোকে আমরা বলি ভগ্নাংশ। এবার ভগ্নাংশ অনেক টাইপের হয়, যেমন আমরা জানি যে রিপিটিং ফ্র্যাকশান হয়। ঠিক আছে, রিপিটিং ফ্র্যাকশান। আচ্ছা, ভগ্নাংশ কিন্তু এদিকেও হতে পারে, আরেকটা জিনিস বলে দিই। আচ্ছা, রিপিটিং ফ্র্যাকশানটাকে আমি অন্য কালিতে লিখব। ঠিক আছে, ভগ্নাংশ চলছে এই কালিতে। ধরো এখানে আছে, এই জায়গায় আছে, এই জায়গা ধরো এই জায়গাটা, এইখানটা। ঠিক আছে, এইখানটায় এখানে যেমন 2 আর 3-এর মাঝখানে নিচ্ছি, তো এখানে আমি 2 -2 আর -3-এর মাঝখানে নিই। এখানে আমি কি পেয়ে যাব? এই জায়গায় আমি কি পেয়ে যাব? এই জায়গায় আমি পেয়ে যাব -2.1, -2.2 ইত্যাদি পেতে থাকবো। ঠিক আছে, তো এইটা কি? এটাও কিন্তু আমাদের ফ্র্যাকশান। এটাও কিন্তু আমাদের কি? এটাও কিন্তু আমাদের ফ্র্যাকশান। অর্থাৎ মাইনাস মানে যে ফ্র্যাকশান নয় তা কিন্তু নয়, এটা মাইনাসে ফ্র্যাকশান। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি? মানে ভগ্নাংশ। ভগ্নাংশকে দশমিকে লেখা যায়, আবার লব বা হরের ফর্ম্যাটেও লেখা যায়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এরকম ভগ্নাংশের মধ্যে যেটা বলছিলাম তোমাদের, এরকম ভগ্নাংশের মধ্যে আমরা এমন কিছু ভগ্নাংশ পাবো যেগুলোকে রিপিট যেগুলো হয়, রিপিট যেগুলো হয়, যেমন রিপিট কী কী হয়? যেমন ধরো আমরা লিখছি 2199999 এবং চলতেই থাকলো। তার মানে এখানে কী হলো? বেসিক্যালি এখানে এই 9টা, এই দুটো 9 বেসিক্যালি একটা 9 এখানে রিপিট হচ্ছে। এখানে কী হচ্ছে? 9 রিপিট হচ্ছে। ঠিক আছে, তো এই যে এটাকে আমরা বলি রিপিটিং ফ্র্যাকশান, মানে যাকে তোমরা বলো আবৃত্ত দশমিক, মানে যেটা বারবার আসে। ঠিক আছে, অনাবৃত্ত দশমিক কাকে বলা হয়? যেখানে বারবার আসছে না যেটা। ঠিক আছে, 2 1 3 2 4 5 6 8 2 0 2 5 এরমভাবে একটা সংখ্যা চলছে এবং অনবরত চলছে। এটাকে আমরা বলি নন রিপিটিং এবং নন এন্ডিং ফ্র্যাকশান ওয়ার দেয়ার ইজ নো ফাইনাল ডিজিট, যার কোনো ফাইনাল ডিজিট নেই। দেখো এই যে প্রথম যে ভগ্নাংশটা লিখেছি আর দ্বিতীয় যে ভগ্নাংশটা লিখেছি, ডু ইউ শো মি দ্য ডিফারেন্স বিটুইন দেম? ডিফারেন্সটা কী হচ্ছে? দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে? ডিফারেন্স হচ্ছে এইটাই যে প্রথমটা, দেখো আগে বলি সদৃশ্য কী আছে, মিল কী আছে। ঠিক আছে, মিল হচ্ছে এইটাই যে দুটোই হচ্ছে অসমাপ্ত। ঠিক আছে, দুটোই হচ্ছে অসমাপ্ত। আরেকটা মিল কী আছে? দুটোই হচ্ছে ভগ্নাংশ। আরেকটা মিল কী আছে? যে এদেরকে দশমিক ফরম্যাটে লেখা আছে। তাহলে এতগুলো মিল পাচ্ছি। অমিল কী পাচ্ছি? দেখে নাও। অমিল হচ্ছে আমরা পাচ্ছি যেটা হচ্ছে এটাতে প্রত্যেকটা ডিজিট, এই যে লাস্টের যে ডিজিটগুলো সেগুলো রিপিট হয়েছে। ঠিক আছে, এবং আমরা জানি শেষে আমরা 9ই পাবো এর, কারণ মানে এর একটা এন্ডিং ডিজিট আছে, কিন্তু নিচেরটার ক্ষেত্রে কিন্তু কোনো এন্ডিং ডিজিট নেই। ঠিক আছে, এবং আমরা জানিও না এটা শেষ হবে কি না, কোনো শেষ নেই এর। নিচেরটা অসমাপ্ত এবং এন্ডিং ডিজিটহীন, এবং এর কোনো আবৃত্ত নেই, মানে কোনো পার্ট রিপিট হচ্ছে না বারবার। কিন্তু এক্ষেত্রে এইটার ক্ষেত্রে কিন্তু রিপিট পাচ্ছি এবং লাস্ট একটা ডিজিট পাচ্ছি অসমাপ্ত হলেও। তো ডিফারেন্স আছে। এটাকে আমরা বলবো মূলদ, ওপরেরটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। ঠিক আছে, কিন্তু নিচের যেটা ভগ্নাংশ এটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। নিচেরটা কী হবে? অমূলদ সংখ্যা। ঠিক আছে, বলো বুঝলো কি বুঝলো না বলো, এটা ইম্পর্ট্যান্ট, ওই জন্য তোমাদের ভালো করে বললাম। এটাকে আমরা কি বলবো? মূলদ, এটা হলো অমূলদ। যেমন যদি আমরা বলি, যেমন দেখো এই জায়গায় কোথাও গিয়ে এই যে 4 আর 5-এর মাঝখানে, ঠিক আছে, 4 আর 5-এর মাঝখানে তুমি কোথাও পাবে হচ্ছে √17 পাবে। ঠিক আছে, এরকম জায়গায় কোথাও তুমি কী পাবে? এরকম জায়গায় কোথাও হয়তো পাবে তুমি √17। ঠিক আছে, √17 পাবে। 16 থেকে বড়, √16 থেকে বড় হবে, √5 থেকে ছোটো হবে। তো √17 পাবে এরকম জায়গায় কোথাও গেলে, √18 পাবে, √19 পাবে, √20 পাবে। এরকম জায়গায় কোথাও গেলে তুমি √20 পাবে। ঠিক আছে, √20 তুমি পাবে, এদের মধ্যেই পাবে √20। ঠিক আছে, তাহলে √17 √20 এরা কিন্তু অমূলদ সংখ্যা। এরা অমূলদ কেন? কারণ এদের ওইটাই এরকম। ঠিক আছে, এদেরকে কি করা যায়? এদের কোনো অসমাপ্ত এক, এবং এদের কোনো এন্ডিং ডিজিট নেই। আবার তুমি যদি যেমন ধরো আমরা জানি √9 মানে কি? 9 3, এই যে
√9 এটা মানে কি? এটা মানে হচ্ছে 3, ঠিক আছে। √16 মানে কি? √16 মানে হচ্ছে আমরা জানি, √16 মানে আমরা জানি হচ্ছে 4। তাহলে এগুলো কিন্তু এক একটা এমন সংখ্যা যাকে এক্সপ্রেস করা যাচ্ছে, যাদেরকে কী করা যাচ্ছে? এক্সপ্রেস করা যাচ্ছে, ঠিক আছে। তো এই মূলদ অমূলদ নিয়ে আর একটু আলোচনা করব। চলো পরের পেজে যাবো আমরা। এখানে ওভারঅল একটা আইডিয়া দিয়ে নিলাম তোমাদের। এটা কিন্তু খুবই তাগড়া প্রশ্ন, ঠিক আছে। দেখো কি বলেছে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং রেশনাল নাম্বার লাইজ বিটুইন 1/4 অ্যান্ড 1/2। তোমরা একটা ফর্মুলা জানো, সেটা হচ্ছে এই দুটোর গড় করলে যেটা আসে সেটা হচ্ছে একটা রেশনাল নাম্বার এদের মাঝখানে। কিন্তু সেটা হচ্ছে একটা বার করার জন্য যদি 2, 3, 4, 5টা দিয়ে দেয়, যদি বলে নিম্নলিখিত কোন সেট অফ নাম্বারস, এবং 4টে নাম্বার দিয়ে দিয়েছে, ধরো 1/6 দিয়েছে, এক্স দিয়েছে, ওয়াই দিয়েছে, জেড দিয়েছে, এই 4টে নাম্বার এরকম করে প্রত্যেকটাতেই 4টে করে নাম্বার আছে, এ বি সি ডি এরকম করে 4টে করে নাম্বার আছে। যদি বলে কোন সেট অফ নাম্বারটা এদের মধ্যে অবস্থিত রেশনাল নাম্বার, তখন কী করবে? ঠিক আছে, সেই জন্য পুরোটা জানার দরকার। আমি বেশিরভাগ ইউটিউব চ্যানেল দেখেছি যারা শুধুমাত্র এই একটা ট্রিক দিয়ে ছেড়ে দেয় যে ওই আছে ওতেই করো, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি রেল জানে নিজে যে কেমন কোশ্চেন্স করানো হয়, ঠিক আছে। মোস্ট অফ দ্য ডেডিকেটেড প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ইউটিউব, তো তাই না। তো একটা বললে আমরা কী করবো, এদের গড় করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। এদের গড় কীভাবে করবো আমরা সবাই জানি, গড় কী করে করতে হয় এটা তো পৃথিবীর লোক জানে, ঠিক আছে। আশা করি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো ঠিক আছে, তাই করি আমরা। তো একটা যদি বলে একটা, তো এখানে একটাই জিজ্ঞেস করি, তখন আমরা কী করবো, 1/4 প্লাস 1/2 করবো, এবং এই পুরোটাকে আমরা কী করবো, জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো। দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে আমরা অ্যান্সার কী পাবো, এটাকে করলে 3/8 পেয়ে যাবো। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে, ঠিক আছে। করে দেখে নিতে পারো। এবার দেখো, এটা তো গেল একটা হলে কী করবো, যদি বলে 2, তখন কী করবো, 2 বললে তখন কী করবো, ঠিক আছে। সিমিলারলি 3টে বললে কী করবো, দেখো মেথড একই হবে। কী হবে মেথড বলে দিচ্ছি, খেয়াল রাখবে। সেটা হচ্ছে প্রথমে তোমরা কী করবে, এর যে হর, ঠিক আছে। আগে প্রশ্নটা কী বলেছো বুঝতে পেরেছো তো, এই দুটোর মধ্যে কতগুলো মূলদ সংখ্যা আছে। আমি তো বাংলা বলে দিইনি, তোমরা বলবো স্যার এখন বাংলা বলে দিলেন না তো। এই দুটো 1-এর 4, 1-এর 2 এদের মধ্যে কতগুলো মূলদ সংখ্যা আছে। এই যে হর, এই হরটাকে ইকুয়াল করতে হবে, সেম করতে হবে। সেম আছে এখানে না, 1-এর 4 আছে, এখানে 1-এর 2 আছে, সেম নেই। তো আগে সেম করো। সেম করার জন্য কী করতে হবে, নিচে এই যে দুটো রয়েছে 4 আর 2, এদের কী করতে হবে তোমাদের, লসাগু করতে হবে। 4 আর 2 লসাগু কত, 4। তার মানে এখানে যেটা আছে তাকেও 4-এ পরিণত করতে হবে, যেটা অলরেডি আছে, তাকে একে কিছু করার দরকার নেই। এখানে 2 আছে, একেও তুমি 4-এ পরিণত করো। একে 2 আর 4-এ পরিণত করার জন্য কী করবে, একে 2 দিয়ে গুণ করে দেবো। নিচে 2 দিয়ে গুণ করা মানে ওপরে 2 দিয়ে গুণ করা, কারণ হরকে যা দিয়ে করতে হয়, লবকে তাই দিয়ে করতে হয়, ব্যালেন্স করার জন্য, ঠিক আছে, ব্যালেন্স বজায় রাখার জন্য। এটা কিসে পরিণত হবে তাহলে দেখো, 2-এর 4-এ পরিণত হবে। তার মানে এখন আমাদের অঙ্কটা চলে এসছে যে 1-এর 4 আর 2-এর 4-এর মধ্যে দুটো রেশনাল নাম্বার খুঁজে বার করে। এখন আর 1-এর 4 আর 1-এর 2 আমি দেখবো না, এখন দেখবো 1-এর 4 আর 2-এর 4-এর মধ্যে, কারণ এটাকে আমরা 2-এর 4-এ পরিণত করে দিয়েছি, ঠিক আছে। দেখো হর সেম হয়ে গেছে। এবার আমরা কি করব, যদি বলে 2, তো এদের সঙ্গে 3 দিয়ে গুণ করবো। যদি বলে 3টে, তো এর সাথে 3 দিয়ে গুণ, মানে 4 দিয়ে গুণ করবো। যতগুলো বলবে +1 করে গুণ করবো। 2 বলেছে, ওপরে 3 দিয়ে গুণ করো, নিচেও 3 দিয়ে গুণ করো। একেও ওপরে 3 দিয়ে গুণ করো, নিচেও তুমি 3 দিয়ে গুণ করো। কী আসছে আমার এখানে, এখানে আসছে 3-এর 12, আর এদিকে আমাদের আসছে হচ্ছে, জানি না কতদূর দেখতে পাচ্ছ তোমরা, 6-এর 12, ঠিক আছে। 3-এর 12 আর কি 6-এর 12, ঠিক আছে। 3-এর 12 আর কি 6-এর 12। এবার এদের মধ্যে যে রেশনাল নাম্বার আছে সেটা হচ্ছে 1 প্লাস করে লিখবে। 3-এর 12 আছে, 4-এর 12 এদের মধ্যে অবশ্যই রেশনাল নাম্বার, আর 5-এর 12 এদের মধ্যে অবশ্যই রেশনাল নাম্বার। 6-এর 12 তো দেওয়াই আছে, ঠিক আছে। তো পরপর রেশনাল নাম্বারগুলো এইটা, তো এইটা আর এইটা, এইটা আর এইটা মানেই তাই ওপরের দুটো। দেখো এর সঙ্গে 3, নিচে 3 গুণ করি, তো আমরা এইটা আর এইটা পেয়েছি, এইটা আর এইটা পেয়েছি। তো এদের মধ্যে অবশ্যই রেশনাল নাম্বার কোন দুটো, এই দুটো হচ্ছে রেশনাল নাম্বার, ঠিক। এদের মধ্যে অবশ্যই রেশনাল নাম্বার কোনটা, এইটা। তো অ্যান্সারের 4-এর 12 আর 5-এর 12 থাকলে সেইটা কারেক্ট অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে। বুঝতে পারলে না তাই তো, চলো আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো আমরা করছি 3টে রেশনাল নাম্বার বার করো। 1-এর 4 আর কী করলাম আমরা, 1-এর 4 আর 1-এর 2-এর মধ্যে, 1-এর 4 আর 1-এর 2-এর মধ্যে 3টে রেশনাল নাম্বার বার করো। রেশনাল নাম্বার মূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার নয়, সেটার অন্য পদ্ধতি আছে, সেটা বলে দেবো। তো তার জন্য আমরা কী করব, প্রথমে এই দুটোকে আমরা হর সেম করবো। তো এখানে 1-এর 4 আছে, একে 1-এর 4 করবো। তার জন্য কী করবো, 4 আর 2 এলসিএম নেবো 4, মানে নিচেরটাকে 4-এ পরিণত করতে হবে। এটা অলরেডি 4 আছে, এটাকে 4-এ পরিণত করো। তার জন্য কী করে, একে 2 দিয়ে গুণ করো, নিচের গুণ মানে ওপরেও গুণ, কারণ ব্যালেন্স ঠিক রাখার জন্য। তো এটা তো 1-এর 4 1-এর 4ই থাকবে, ঠিক আছে। এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমাদের
2-এর 4 হয়ে যাবে, ঠিক আছে। এবার কি বলেছে এখানে, 3টে বলেছে, ঠিক আছে। এখন কি চলে এসছে আমার 1-এর 4, আর এদিকে চলে এসছে আমার 2-এর 4, ঠিক আছে। তো 3টে বলেছে, এখানে দেখো কটা বলেছে, 3টে বলেছে। 3টে বললে 4 দিয়ে গুণ করব, যেমন এখানে 2টো বলেছিল আমরা 3 দিয়ে গুণ করেছিলাম, তেমনি 3টে বললে 4 দিয়ে গুণ করব। তো ওপরে 4 দিয়ে গুণ করো, নিচে 4 দিয়ে গুণ করো, এখানে ওপরে 4 দিয়ে গুণ করো, নিচেও 4 দিয়ে তুমি গুণ করো, ঠিক আছে। তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ 4-এর 16, আর এখানে তুমি কি পাচ্ছ 8-এর 16, ঠিক আছে। এই 4-এর 16 আর 8-এর 16 এদের মধ্যে যে কটা আছে সে কটাই। তো দেখো 3টে বেরিয়ে যাবে, 5-এর 16 একটা, +1 করে লিখবে ওপরটা, লবের সঙ্গে +1 করে লিখবে, 5-এর 16 একটা, 6-এর 16 একটা, 7-এর 16 একটা, আর এইদিকে তুমি দেখতে পাচ্ছ 8-এর 16 তো এখানে দেওয়াই আছে। তো 5-এর 16 এই 3টে, 5-এর 16, 6-এর 16 আর 7-এর 16 এই 3টে হচ্ছে এই 1-এর 4 আর 1-এর 2-এর মধ্যে অবস্থিত রেশনাল নাম্বার। তোমাকে যদি 4টে বার করতে বলে সেম মেথডে তুমি বার করতে পারবে। দ্রুত করতে হবে, আমি তো বোঝাচ্ছি বলে খুব আস্তে আস্তে বারবার বলছি, রিপিট করছি, ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্ন চলো। কি প্রশ্ন বলেছে দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রেশনাল নাম্বার বিটুইন √5 অ্যান্ড √7। √5 এবং √7-এর মধ্যে রেশনাল নাম্বার কোনটা, ঠিক আছে। তো কি করব, দেখো আমরা ক্লিয়ারলি একটা জিনিস দেখতেই পাচ্ছি যে √5 আর √7 বলেছে, ঠিক আছে, এবং তাদের মধ্যে রেশনাল নাম্বার খুঁজে বার করতে বলেছে, ঠিক আছে। এখন একটা জিনিস ভালো করে দেখো, আমরা জানি √5-এর আগে আমাদের থাকে হচ্ছে √4, যেটা মানে হচ্ছে 2, আর আমরা এটাও জানি √7-এর পরে আমাদের থাকে হচ্ছে √9, যেটা মানে হচ্ছে 3, ঠিক আছে। একটা জিনিস মাথা রাখবে, √5 থেকে দেখো 9 হলে 3 হচ্ছে, তার মানে √8ও কিন্তু আমাদের 2 পয়েন্ট সামথিং দেবে, তাই না। √8ও কিন্তু আমাদের 2 পয়েন্ট সামথিংই দেবে, ভালো করে বুঝবে, আবারও বলছি ভালো করে বোঝো কী বলতে চাইলাম। আমি বলতে চাইছি 9 হলে তবে 3 হচ্ছে, ভালো করে বুঝবে, 9 হলে তবে 3 হচ্ছে। তো √8 পর্যন্ত কিন্তু 2 পয়েন্ট সামথিংয়ে আমাদের অ্যান্সার আসবে, √8 হলেও তার ভ্যালু 2 পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সার আসবে। তার মানে সর্বোচ্চ আমরা 2.9 অবধি পেতে পারি, 2.99 সামথিং, মানে 2.9 ধরে না, 2.9 অবধি আমরা পেতে পারি সর্বোচ্চ। অর্থাৎ এখানে যে রেঞ্জটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2 থেকে 2.9 অবধি, 2 থেকে 2.9 অবধি এখানে টোটাল রেঞ্জ তৈরি হবে। তার মানে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোর মধ্যে কোনটা এখানে 2-এর বড় কিন্তু 3-এর ছোটো, 2-এর বড় কিন্তু 3-এর ছোটো, সেটাই অ্যান্সার হবে। দেখো এখানে 4 পূর্ণ দেওয়া রয়েছে, 4 আছে, 4 তো অ্যান্সার হবে না। এখানে 1 দেওয়া রয়েছে, 2-এর বড় হতে হবে, 1 তো অ্যান্সার নয়, ঠিক আছে। এটা দেখো, এটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং, মানে 3-এর বেশি, এটাও অ্যান্সার নয়, কারণ 2-এর বেশি 3-এর কম হতে হবে। দ্য নাম্বার শুড বি গ্রেটার দ্যান 2 বাট লেস দ্যান 3, এইটা হচ্ছে হতে হবে, ঠিক আছে। তো এইটাই আমাদের বেঁচে থাকলো কারেক্ট অ্যান্সার। তুমি যদি থিওরিটা জানতে তুমি অপশান টেস্ট করে অ্যান্সার দিতে পারতে, ঠিক আছে। অর্থাৎ এখানে কোনোরকম কোনো পেন ছোঁয়ানোর দরকার নেই, আমি তো লিখলাম তোমাদের থিওরি বলার জন্য রে বাবা, ঠিক আছে। এই যেমন একজন আমাকে কমেন্ট করেছে, অনুশ্রী সামথিং, আমি দেখলাম ইউটিউবে, তো পাবলিক কমেন্ট সবাই দেখতে পাবে, সে বলছে যে স্যার আপনি এত বেশি কথা বলেন বা এরকম সামথিং বলেছে। তো আমি বারবার বলবো, কথা আমি কি আমার জন্য বলি? এটা তো আমি তো জাস্ট অপশান দাগিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারতাম, তোমরা বুঝতে পারতে, যারা করেছো তারা বুঝতে পারতে ডেফিনেটলি, ঠিক আছে। যারা করেছো, প্র্যাকটিস করেছো, তারা তো বুঝতে পারবে। কিন্তু আমি যদি সি অপশান দাগিয়ে দিয়ে চলে যেতাম এত কথাগুলো খরচা না করে, কারণ আমার তো জিভ ব্যথা করে, ঠিক আছে, আমার জিভ ব্যথার দোহাই দিয়ে আমি যদি সি অপশান দাগিয়ে দিয়ে চলে যেতাম, কী হতো? এই যে আগের প্রশ্নটা, এই যে এর আগের ঠিক প্রশ্নটা যেটা তোমাদের অনেকটা করালাম, আমি যদি অ্যান্সার বলে দিয়ে চলে যেতে, শুধু একটাই জেনে বসে থাকতে, 2টো হলে কী হতো, 3টে হলে কী হতো, 4টে হলে কী হতো না, তখন তাহলে ব্যাপারটা বুঝতে হয় যে কোনো টিচার, সে আমি নই, ইউটিউবে যারাই আছে প্রত্যেকে সামনে বসে পড়ানোতে অনেক বকতে কম হয়, ঠিক আছে। আর অনলাইন যেখানে তোমাদের সামনে প্রেজেন্স নেই, সেখানে তোমাদের বোঝানোর জন্য, যেখানে তোমরা সামনে নেই, তোমাদের মুখের ভঙ্গি দেখলে বোঝা যায় কেউ বুঝতে পারছে কেউ বুঝতে পারছে না, ঠিক আছে। সেটা বোঝা যায় সামনেও, কিন্তু তোমরা যেখানে দূরে বসে রয়েছো সেখানে বারবার বলতেই হয়। আমি জানি অনেকের প্রবলেম হয়, কিন্তু কিছু করার থাকে না, কারণ সবাই আমার স্টুডেন্ট, কেউ কম বুঝছে কেউ বেশি বুঝছে। পরেরটায় চলো।
এই চ্যাপ্টারটা করতে গেলে তোমাদের 2-3টে জিনিস একটু মাথায় রাখতে হয়। যেমন ধরো কিছু ফর্মুলা তোমাদের মাথায় রাখাটা জরুরি। যেমন একটা ফর্মুলা আছে, আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার, সেটা সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটা এই ফর্ম্যাটে দেওয়া আছে। এখানে এর মান হচ্ছে √3 আর বি এর মান হচ্ছে √11 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা সমান কী লিখতে পারি? √3 তার হোল স্কোয়ার মানে 3 আর √11 তার হোল স্কোয়ার মানে 11। দেখো রুটযুক্ত যে কোনো সংখ্যার হোল স্কোয়ার করলে সেই সংখ্যাটা নিজে আসে, মানে √a তার যদি হোল স্কোয়ার করো তাহলে তোমাদের a চলে আসবে, √b তার হোল স্কোয়ার করলে b চলে আসবে। ঠিক আছে, আর মাঝখানে কী থাকবে? এই সংখ্যা দুটোর গুণফল। এই সংখ্যা দুটোর গুণফল কি? 2ab 2 ইন্টু 33, ঠিক আছে, 3 ইন্টু 11, ওকে, √3 ইন্টু 11। এই এখান থেকে আমরা কি পাচ্ছি? 14 প্লাস 233 এই আমরা পাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের কি বলছে যে এইটা একটা র্যাশনাল নাম্বার নাকি ইরেশনাল নাম্বার নাকি কি তোমাদের বার করতে বলেছে। দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা এই যে 14, ঠিক আছে, এবার এটা স্কোয়ার করতে হবে, এটা স্কোয়ার করতে হবে, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার করা আছে। ঠিক আছে, কী করা আছে? a প্লাস বি তার হোল স্কোয়ার করা আছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি আমি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এটা যখনই আমি স্কোয়ার করব, এই যে পুরো ব্যাপারটা, এটা যখনই আমি স্কোয়ার করব, a প্লাস বি তার হোল স্কোয়ার করা আছে এখানে, ভালো করে বুঝবে। আমরা এইটাকে a প্লাস বিটা হোল স্কোয়ার করলাম না, a প্লাস বিটা হোল স্কোয়ার করা আছে, এই যে করে আমরা এইটা পেয়েছি। ঠিক আছে, করে আমরা এইটা পেয়েছি এই যে। এবার এর এই যে 14 আছে, এই 14টা কিন্তু র্যাশনাল, কোনো সমস্যা নেই। কিন্তু 2√33, এই যে এই পার্টটা 33কে আমরা যখনই ভাঙবো, এই যে এই পার্টটা, এই 2টা কিন্তু র্যাশনাল, কিন্তু এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু আমাদের ইররেশনাল। ঠিক আছে, ইররেশনাল মানে কি? অমূলদ। ইররেশনাল মানে অমূলদ, এই পার্টটা আমাদের অমূলদ। যেহেতু এই পার্টটা আমাদের অমূলদ, সো এই পুরো ভ্যালুটা আমাদের অমূলদই আসবে। ঠিক আছে, এই পার্টটা আমাদের অমূলদ, যেহেতু পুরো ভ্যালুটা, কারণ অমূলদ সংখ্যা, ধরো একটা সংখ্যা আছে 1.5219011265 এরম করে ডট 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 গেছে। এর সঙ্গে তুমি যাই গুণ করো না কেন, সে তো ডিফারেন্ট ভ্যালু দেবে। দেখো 5 2 10 আসছে, ধরো এই এই √33 এর ভ্যালু এইটা ধরে নাও। ঠিক আছে, তো 5 2 10, ঠিক আছে, তাহলে হয় তাহলে 1, 6 2 12 আর 1 13। দেখো এবার ডিফারেন্ট ভ্যালু আসবে, কোনো ভ্যালু এখানে রিপিট আসবে না, কোনো ভ্যালু কিন্তু এখানে রিপিট আসবে না। ফলে আর এদিকে তো আমরা জানিও না কী আছে, ফলে এখানেও কিন্তু এমন কোনো ডিজিট পাবো না যেটাকে শেষ করছে। ঠিক আছে, সেটা একটা অমূলদ সংখ্যা হলো, তার মানে এই পুরো গুণফলটা অমূলদ। আর এই এখানে যেটা তার মানে রেজাল্টে যেটা দাঁড়াবে সেটাও অমূলদ। তার সঙ্গে 14 যোগ করলে এই দশমিকের পার্টটা তো মিটবে না রে বাবা। এইখানে ধরো দশমিক আছে, এই দশমিকের পেছনে যে অংশটা, এই অংশটা তো মিটবে না। 14 যোগ হবে কার সঙ্গে? এখানে একটা কিছু থাকবে, তার সঙ্গে 14 যোগ হবে প্লাস, আর 14 পরে 0 0 0 0 এরকম বসে থাকবে। তাহলে 14 তো হলো, কিন্তু এর যে এই পার্টটা তো মিটবে না রে বাবা। তাহলে এটা কি থাকবে? এটা তো সেই অমূলদই থাকবে। আর অমূলদের সঙ্গে 14 যোগ হয়ে এই পার্টটা তো অমূলদ, তার মানে এই সংখ্যাটা যেটা তৈরি হচ্ছে, এটা টোটালটা কি থাকবে? অমূলদই থাকবে। তার মানে এটা হবে একটা ইরেশনাল নাম্বার। দিস কুড বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, তবে একটা কথা মাথায় রাখবে, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে, যেমন দেখো একটা কমন একটা কনসেপ্ট বলি, যেটা স্টুডেন্টরা সবসময় উল্টোপাল্টা করে, সেটা হচ্ছে এইটা ধরো আছে আর এইটা ধরো আছে, এই দুটোকে যোগ করলে, মানে এই দুটোই অমূলদ, √3ও অমূলদ, √11ও অমূলদ। অনেকের মাথায় আইডিয়া চলে আসে এই দুটোকে যোগ করলে মনে হয় আমরা একটা অমূলদ সংখ্যা পাবো, তা কিন্তু একদমই নয়। দুটোকে যোগ করলে কিন্তু আমরা অমূলদ সংখ্যা সবসময় পাবো, তা কিন্তু নয়। পরে আরও এক্সাম্পল আছে, সব দিয়ে বলে দেবো। ঠিক আছে, দুটো অমূলদ যোগ করলে অমূলদ সংখ্যা পাওয়া যায় এমন একদমই নয় সবসময়। ঠিক আছে, অমূলদ হতে পারে, মূলদও হতে পারে। এক্ষেত্রে আমরা অমূলদ পেলাম। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন বলছে যে √2 এবং √3 এদের যে গুণফল, প্রোডাক্ট শব্দের অর্থ হচ্ছে গুণফল, এদের গুণফল মানে এখানে বলতে চাইছে √2 ইন্টু √3 যদি তুমি এটা করো তাহলে তুমি কি পাবে? সামটাইমস মানে কখনো তুমি রেশনাল নাম্বার পাবে, কখনো তুমি ইরেশনাল নাম্বার পাবে। এদের ভ্যালু 4 হবে, এটা একটা ডেফিনেটলি রেশনাল নাম্বার হবে, এটা একটা ডেফিনেটলি ইরেশনাল নাম্বার হবে। মানে কখনো মূলদ সংখ্যা হবে,
কখনো অমূলদ সংখ্যা হবে, নাকি শুধু মূলদ হবে, নাকি শুধু অমূলদ হবে, নাকি ইকুয়াল টু 4 হবে। ক্লিয়ার হয়েছে? তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এখানে দিলে আমাদের কী হচ্ছে, √6 আসছে। কারেক্ট? √2 এবং √3 গুণ করলে কী হয়, √6 হয়। তো √6-এর ভ্যালু আমরা জানি না, √6-কে আমরা জানি না, আমরা জানি √4 করা যায় আর √9 করা যায়। আর এদের মাঝখানে কোথাও আমার এখানে থাকে হচ্ছে √6। তো ডেফিনেটলি √4-কে আমরা করতে পারি এবং √9-কে আমরা এক্স্যাক্ট ভ্যালু বার করতে পারি, এটা আর পারি না। সো এটা একটা কি, ইররেশনাল নাম্বার। এটা একটা কি, ইররেশনাল নাম্বার। ঠিক আছে, ইররেশনাল নাম্বার। ওকে, এবার একটা কথা বলি, অনেকে বলবে স্যার √6 তো পরে পরীক্ষায়, √6-এর ভ্যালু বার করবো কী করে? দেখো √6-এর ভ্যালু বার করার একটা দারুণ পদ্ধতি আছে, সেটা হচ্ছে দেখো √6 কোন দুটো রুটের মাঝখানে আসছে। আমরা দেখতে পাচ্ছি √6 √4 আর √9-এর মাঝখানে আসে, কারণ √4, আচ্ছা সরি এটা তো 3 হবে। ঠিক আছে, √4 আর √9 এই দুটোর ভ্যালু আমরা জানি, √4-এর মান হয় 2 আর √9-এর মান হয় 3, মানে এই দুটোর মাঝখানে কোথাও √6 আছে, √7 আছে, √8 আছে, তাই না? এদের মাঝখানেই আছে √6, √7, √8, এরা সবাই কিন্তু এদের মাঝখানে অবস্থান করে। কারেক্ট? তো এখানে অ্যান্সারটা লিখে দিই, অ্যান্সার তোমাদের ইরেশনাল নাম্বার হবে। এবার দেখো, তো আমরা √6-এর ভ্যালু কীভাবে বার করব? তার জন্য আমরা কী করব, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে দুটোর মাঝখানে অবস্থান করছে তার মধ্যে ছোট যেটা, তার ভ্যালু নেব। তো √4-এর ভ্যালু কত, 2, তো আমরা এখানে প্রথমে 2 নেব। ঠিক আছে, 2 নেব। তারপর আমরা এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখব। √4 আর √9 দেখবো না, বেসিক্যালি আমরা 4 আর 9 দেখব। 9 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত, আমরা নেব 5। ঠিক আছে, 9 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত, 5, তো 5 নেব। মনে রাখবে √4 আর √9 নয়, 9 আর 4-এর মধ্যে ডিফারেন্স নেবো, কত হবে, 5। ঠিক আছে, ওকে। এবার আমরা কী করব, এবার আমরা এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স নেবো, 6 আর 4-এর মধ্যে ডিফারেন্স নেবো, অর্থাৎ যেটা করতে দিয়েছে আর যেটা ছোট সেই দুটোর মধ্যে ডিফারেন্স নেবো, কত হবে আমাদের, 2। তো এইটাই হচ্ছে এক্সাক্ট ভ্যালু হবে, ওটা 2.4। অ্যাকচুয়ালি এর ভ্যালু হয় 2.44 সামথিং এর ভ্যালু হয়, কারণ এটা হবে না, নন টার্মিনেটিং এবং নন এন্ডিং ডিজিট, কারণ এর ডিজিটও নেই এবং এটা শেষও হবে না। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি হিয়ার, তোমাদের এর যে √6-এর যে মান দাঁড়াবে সেটা হচ্ছে এইটা দাঁড়াবে, √4 প্রায়, এটা অ্যাপ্রক্স ভ্যালু দেবে, √4 প্রায় অ্যাপ্রক্স ভ্যালু দেবে। ঠিক আছে, মানে 2.4 এটা হচ্ছে অ্যাপ্রক্স ভ্যালু দেবে √6-এ। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছি দ্য নাম্বার অফ রেশনাল নাম্বারস বিটুইন 5 অ্যান্ড 7। আমি মানেটা বলে দিচ্ছি, 5 এবং 7-এর মধ্যে কতগুলো মূলদ সংখ্যা আছে। 5 এবং 7-এর মধ্যে কতগুলো কি আছে, মূলদ সংখ্যা কতগুলো আছে, এটা তোমাকে বার করতে বলেছে। 2, 0, 1 নাকি ইনফানাইট। ইনফানাইট শব্দের অর্থ হচ্ছে অসংখ্য, অগুন্তি, যাকে গোনা যায় না। ঠিক আছে, তো এইগুলোর অ্যান্সার তোমাকে বার করতে হবে। দেখো অ্যান্সার হবে তোমাদের অগুন্তি, গোনা যায় না। ইনফানাইট আছে, ইনফানাইটের চিহ্ন হচ্ছে এইটা। ঠিক আছে, ইনফানাইট অর্থাৎ অসংখ্য সংখ্যা আছে যাদের গোনা যায় না। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখন কেন এটা কারেক্ট অ্যান্সার, দেখো একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে √5 নয়, সরি, এটা আমি √5 বলছি কেন, 5 এবং 7, আই এম রিয়েলি সরি ইফ আই সেড √5 আর √7, নট √5 √7, জাস্ট 5 অ্যান্ড জাস্ট 7, এদের মধ্যে কতগুলো রেশনাল নাম্বার আছে এইটা বার করতে বলেছিল। তো কতগুলো মূলদ সংখ্যা আছে বার করতে বলেছিল। দেখো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে 5-এর পরে এখন মূলদ সংখ্যা কাকে বলে মাথা রাখতে হবে। মূলদ সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যাকে p/q ফরম্যাটে লেখা যায় এবং যেখানে q নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার মূলদ সংখ্যা, রাইট। এবং p এবং q কী হবে, একটা মানে দুটোই কী হবে, ইন্টিজার হবে, অর্থাৎ তোমাদের পূর্ণ সংখ্যা হবে। এখন দেখো আমরা যদি এখানে যদি p এর ভ্যালু যদি আমরা 5 নেই, আচ্ছা ওইভাবে না বুঝি এইভাবে করি, দশমিক দিয়ে বোঝাই, যেটা লিখছিলাম 5.1 যদি দিই, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা হলো। ঠিক আছে, কারণ 5.1-কে কী লেখা যায়, 51/10 লেখা যায়, p/q ফর্মেটে লেখা যাচ্ছে। 5.01 নেওয়া যায়, এটাও একটা তোমাদের কী হবে, এটাও একটা মূলদ সংখ্যা হবে, কারণ একেও 501/100 অর্থাৎ p/q ফর্মেটে লেখা যাবে। ঠিক আছে, 5.0000000001 লেখা যেতে পারে, এটাও একটা মূলদ সংখ্যা হবে, অর্থাৎ এরকম করে প্রচুর জিরো দিয়ে বানানো যেতে পারে। এবার এই জিরো সংখ্যা শেষই হবে না, আবার দেখো এর পরের সিরিজটা হতে পারে 5.02, আবার হতে পারে 5.002, তারপর হতে পারে 5.00002, তারপর হতে পারে 5.000000002, এরকম হতে পারে। ঠিক আছে, অর্থাৎ এরকম, তারপর 3 দিয়ে আসতে পারে, 0ই শেষ হবে না তো, 2, 3 এর সিরিজ তো পরের কথা। তো আশা করি বুঝতে পারছি, এরকম অগুন্তি বানানো যেতে পারে। ঠিক আছে, সেই জন্য অ্যান্সার তোমাদের কী হবে, অসংখ্য বা ইনফানাইট। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন। বলছে যে
এইটা একটা কী সংখ্যা দেখো মনে রাখবে, সব সময় তো হয় না, কিন্তু কোন কোন ক্ষেত্রে হয় না সেটা বলে দেবো, ঠিক আছে। এইটায় 3+2√5 এটা কী সংখ্যা? র্যাশনাল নাম্বার, মানে এটা কি মূলদ সংখ্যা। ইরেশনাল নাম্বার এ কি একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। কম্পোজিট নাম্বার যৌগিক সংখ্যা, ঠিক আছে। ন্যাচারাল নাম্বার মানে প্রাকৃতিক সংখ্যা, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং উইল বি দ্য অ্যান্সার। দেখো আমরা একটা জিনিস বুঝতে পারছি যে জাস্ট আ মিনিট, ইয়েস, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই যে নাম্বারটা, এই নাম্বারে 3 এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, আমরা সবাই জানি, মানে র্যাশনাল নাম্বার, আর ফর র্যাশনাল নাম্বার। প্লাস দিয়েছে 2, এটাও একটা মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার, ঠিক আছে। কিন্তু এই যে √5 লিখেছে, এটা একটা কী হবে আমাদের অমূলদ সংখ্যা, আমরা সবাই জানি, বা ইররেশনাল, আইআর বলে লিখছি ইররেশনাল নাম্বার, এটা আমরা সবাই জানি, এটা কোনো অসুবিধা কিছু নেই, সবাই এটা জানে। এখন প্রবলেম একটা জায়গায় আছে, এর যোগফলটা কী হবে। দেখো আমরা যখন √5 সঙ্গে √2 আমরা এখানে গুণ করব, ঠিক আছে। আচ্ছা √5 ভ্যালু তোমাদের একটু বার করে দেখাই, তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে, একটু আগে করে দেখেছি। দেখো √5 কী হয়, √4 আর √9 মধ্যে অবস্থান করে, ঠিক আছে। কী করব আমরা এটাকে ভ্যালু বার করার জন্য, আমরা এইটাকে নেব এবং এটা ইকুয়াল টু যেটা হয় সেটা নেব। এটা ইকুয়াল টু কী হয়, 2 হয়, তো 2টাকে নেব, ঠিক আছে। দাগ দেবো, এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স নেবো। তো 9 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত, 5, তো 5 নেবো। আর আমরা কী করবো, আমরা নেবো যেটা সেটা হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবো। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে আমাদের, ডিফারেন্স হচ্ছে আমাদের 1। তো এখানে 2.1 মানে 2 পয়েন্ট, তুমি বলতে পারো 2 অ্যান্সার আসছে। এবার একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে এই যে মেথডটা আমি বললাম, এই মেথডটা অ্যাপ্রক্স ভ্যালু দেয়, পয়েন্ট টু বি নোটেড। এই মেথডটা কেমন ভ্যালু দেবে, এই মেথডটা তোমাদের অ্যাপ্রক্স ভ্যালু দেবে, ঠিক আছে। এবারে এই যে অ্যাপ্রক্স ভ্যালু বার করার আরও অনেক নিয়ম আছে। এক্স্যাক্ট যে অ্যান্সার আসে সেটা 2.23 সামথিং তোমাদের এখানে ভ্যালু আসে, ঠিক আছে। এর আরেকটা মেথডও আছে, তবে এই মেথডটা মোস্ট অ্যাকুরেট দেয়। আরেকটা যেটা মেথড আছে সেটা বড় সংখ্যার ক্ষেত্রে অনেক সময় এদিক ওদিক করে দেয়, ঠিক আছে। তো যেটা ইউটিউবে চলতি মেথড, সেটাও একটা মেথড, এটাও একটা মেথড, এটাও ভালো মেথড। কী করলাম বলে দিই, এটা ইকুয়াল টু যে 2 হয়, সেই 2টা আমি এখানে নিলাম, √4 ইকুয়াল টু ছোটোটার ইকুয়াল টু যেটা সেটা নেবো, ঠিক আছে। তারপর কী করবো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 9 আর 4 ডিফারেন্স কত, 5, সেটা নিচে লিখবো। আর যেটা করতে দিয়েছে, যেটা ছোটো, অর্থাৎ √5 করতে দিয়েছে, √4-এর মধ্যে ছোটো, দুটোর মধ্যে ডিফারেন্স নেবো, কত হয় 1। এবার এটাকে করলে আমরা দেখতে পাচ্ছি 2.2 অ্যান্সার আসছে এখানে, কিন্তু এক্স্যাক্ট অ্যান্সার 2.23 চলতে থাকবে, কারণ ইরেশনাল নাম্বার এটা, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি, কারোর কোনো অসুবিধা নেই। এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে কী যেন বলতে চাইছিলাম, হ্যাঁ, এবার এই √5 মান তাহলে কী আসছে, এইটা এসছে 2.23 সামথিং এসছে, কিছু একটা এসছে, ঠিক আছে, 2.23 XYZ এসছে। এর সঙ্গে যখনই তুমি 2 গুণ করবে, তখনই কী হবে, এদিকের যে এই 2 দুগুণে 4 এটা নয় বসলো, মেনে নিলাম, কিন্তু এদিকের যে ভ্যালুটা আছে রে বাবা, সেটা তো আমাদের ইরাশনালি থাকবে, কারণ সেটা তো অগুন্তি, অসমাপ্ত, যা কোনো ডিজিট নেই, কিছু নেই, ঠিক আছে। তার সঙ্গে আবার যখন তুমি 3 যোগ করবে, তখন নির্ঘাত এইখানে 3 যোগ হবে, 4 আর 3-এ 7 হবে। কিন্তু এদিকে যে ভ্যালুটা আছে, যেটা এই লেজটা তো বিশাল বড় লেজ, ধূমকেতুর লেজ, ঠিক আছে, শুধু এটা শেষ নেই কোনো, ধূমকেতুরও শেষ আছে লেজের, এর কোনো শেষ হবে না। সুতরাং বুঝতেই পারছো, এই টোটাল যে সংখ্যাটা দেবে সেটা একটা ইরেশনাল নাম্বারে পরিণত হবে, সেটা একটা ইরেশনাল নাম্বারে পরিণত হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝাতে পেরেছি। ওকে, মনে রাখবে একটা জিনিস বলি, বলেই দিই চলো, সেটা হচ্ছে যে কটা পয়েন্ট মনে রাখবে, ঠিক আছে। যদি 0 হয়, তার সঙ্গে তুমি একটা ইরেশনাল নাম্বার, যে কোনো ইরেশনাল নাম্বার, ধরো 5 তুমি গুণ করছো, তাহলে সেটা কিন্তু একটা র্যাশনাল নাম্বার দেবে, কারণ ইকুয়াল টু 0 হবে। আর আমরা জানি 0 একটা র্যাশনাল নাম্বার। ইয়েস অর নো বলো, 0 একটা কি র্যাশনাল নাম্বার, ঠিক আছে। কিন্তু যদি 0 না হয়ে অন্য কোনো সংখ্যা হয়, যেমন √4 ইন্টু √5 হয়, ঠিক আছে, তাহলে সেটা র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার দেবে, ঠিক আছে। যদি √26 ইন্টু √27 করো, তাহলে সেটাও একটা ইরেশনাল নাম্বার দেবে। অর্থাৎ দুটো ইরেশনাল নাম্বার, দুটো আলাদা আলাদা ইরেশনাল নাম্বার, কী বললাম, দুটো আলাদা আলাদা ইরেশনাল নাম্বার কিন্তু গুণ করলে ইরেশনাল নাম্বারই পাওয়া যায়। মনে রাখবি, ইরেশনাল নাম্বার হচ্ছে বিষের মতো, ঠিক আছে, ইটস লাইক আ পয়জন, একটা বিষের মতো। এটা ইরেশনাল নাম্বারগুলো হচ্ছে বিষের মতো, ঠিক আছে। এবং এরা মানে যেখানে ঢোকে, মানে অবিশুদ্ধ কোনো জিনিস, ঠিক আছে, অর্থাৎ দুধে এক টুকরো দুধে যদি সামান্য পরিমাণ কেরোসিন দাও, তাহলে কী হবে, পুরো দুধটাই কিন্তু গন্ধ হয়ে যায়। ব্যাপারটা সেরকম, সামান্য একটা ভালো দুধ ছিল, তার মধ্যে তুমি একটুখানি কী দিয়ে দিচ্ছ, কেরোসিন দিয়ে দিচ্ছ,
তো এই ব্যাপারটা এরকমই, অর্থাৎ ছোট্ট অশুদ্ধি কিন্তু পুরোটাকে অশুদ্ধ করে দেয়, ব্যাপারটা এরকম। কিন্তু এনিমাটে ব্যতিক্রম আছে, একটা ব্যতিক্রম এখানে দেখালাম যে 0 ইন্টু যদি ইরেশনাল নাম্বার হয় তাহলে রেশনাল নাম্বারে পরিণত হয়। আবার সেম যদি আমি ওই জন্য একটু আগে বলেছি দুটো আলাদা আলাদা ইরেশনাল নাম্বার যদি সেম ইরেশনাল নাম্বার হয় তাদের গুণফল কিন্তু একটা রেশনাল নাম্বার দেয়, কারণ √5 গুণ করলে আমরা কী পাই? 5 পাই। √6 গুণ করলে আমরা কী পাই? শুধু 6 পাই, যেটা একটা র্যাশনাল নাম্বার। তো দুটো একই ইরেশনাল নাম্বার কিন্তু র্যাশনাল নাম্বার দেয়, ঠিক আছে, তাদের গুণফল কিন্তু র্যাশনাল নাম্বার দেয়, এটা মনে রাখবে। পরের প্রশ্নে চলো। এটা একটা বাচ্চাদের প্রশ্ন, জাস্ট দিয়েছে, তোমাদের করিয়ে দিচ্ছি। বলেছে -40 আর 56 -40/56, এটাকে র্যাশনাল নাম্বার হিসেবে প্রকাশ করতে বলেছে, যার নিউমারেটর মানে হচ্ছে লব, ঠিক আছে, নিউমারেটর মানে কি? লব কত থাকবে? -5 থাকবে। তো -5কে আমি রাখলাম, ঠিক আছে। তাহলে কত হবে? দেখো, একে যদি -5 করতে যাও তোমাকে কী করতে হবে? একে 8 দিয়ে ভাগ করতে হবে। তো ওপরে 8 দিয়ে ভাগ করলে নিচেও তুমি 8 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 8 × 7 = 56। বেসিক্যালি একে 8 দিয়ে কাটতে হবে, কাটলেই বেরিয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছে, এই র্যাশনাল নাম্বার দেখে অনেকে পালায়, তো সেই জন্য কোশ্চেনটাকে এরকম করে দিয়ে দিয়েছে, রেলের মাথায় থাকেও বটে। চলো পরের প্রশ্ন। বলছে 3√5 + 125, মানে রুটের মধ্যেই আছে বাই এটা। তোমাকে বলছে যে এটা একটা কি হবে? এটা কি একটা মূলদ সংখ্যা হবে, রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা, নাকি এটা একটা প্রাকৃতিক সংখ্যা হবে, নাকি এটা একটা তোমাদের পূর্ণ সংখ্যা হবে, নাকি এটা একটা অমূলদ সংখ্যা হবে? ঠিক আছে, চারটে অপশানে বাংলা আমি লিখে দিলাম। এটা মূলদ, এটা প্রাকৃতিক, ঠিক আছে, এটা পূর্ণ, ওকে, এটা হচ্ছে অমূলদ। তো দেখো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা তো 3√5ই আছে, প্লাস 125 মানে কি লেখা যায়? 3টে 5-এর গুণফল, ঠিক আছে, 3টে 5-এর গুণফল। আমরা জানি যেগুলো হচ্ছে এখানে জোড়ে থাকবে সে তার মধ্যে থেকে একটা বাইরে আসে, তার মানে এই 5 থেকে একটা 5 বাইরে চলে আসবে, ঠিক আছে। এই 5 থেকে একটা 5 বাইরে চলে আসবে, তাহলে ভিতরে কী থেকে যাবে? একটা 5 থেকে যাবে। বোঝাতে পারলাম আশা করি? টোটাল 3টে ছিল, 3টের মধ্যে যে 2টো আছে তার মধ্যে একটা বাইরে এলো, আর 3টের মধ্যে যে থার্ড ওয়ান ছিল সেটা ভেতরে থেকে যাবে। জোড় অবস্থা থাকলে ভেতরে থেকে যাবে, বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। এটা জানো তোমরা আসলে করণীয়সন, ঠিক আছে। আচ্ছা, 8টিকে কী লেখা যায় এখানে করে দেখাচ্ছি। 8টিকে কী করা যায়? 8টিকে লেখা যায় 16 × 5, ঠিক আছে। এটা রুটের মধ্যে আছে। এখন 16 মানে কি? 4 × 4, ঠিক আছে। 16 মানে কি? 4 × 4। তো এইটা কী হবে? বাইরে আসবে, একটা 4 বাইরে আসবে, দুটো 4 আছে, একটা 4 বাইরে আসবে, দুটো জোড়ায় থাকলেই তার থেকে একটা বাইরে চলে আসবে। আর 5 তো ভেতরে ছিল, 5 ভেতরে থেকে যাবে। এটা হবে 4√5 + 6√5। যদি যোগ করি আমরা দেখতে পাচ্ছি ওপরে হচ্ছে কত আমাদের 8। অ্যাকচুয়ালি করার দরকার নেই, দেখো একটা জিনিস, এতটা করার দরকার নেই। পরীক্ষার সময় তোমাদের পরীক্ষার মতো অ্যাপ্রোচ করবে না, ঠিক আছে। আমি এখানে করাচ্ছি বলে মানে সেই মহাভারত বলছি, কিন্তু বলার দরকার নেই। অ্যাকচুয়ালি এই √5 সব কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। কেটে বেরোলে কী হবে? এই 3 আর 5 উপরে থাকবে 8, আর এই 4 আর 6 নিচে থাকবে তোমাদের 10। তা 8/10 p/q ফরম্যাটে লেখা যায় একে, তার মানে এটা একটা র্যাশনাল নাম্বার। কোথায় গেল? অপশান এ, ঠিক আছে, ওকে। চলো পরের প্রশ্ন। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ র্যাশনাল নাম্বার, অর্থাৎ কোনটা এখানে মূলদ সংখ্যা নয়, বা বলতে পারো কোনটা এখানে অমূলদ সংখ্যা। মূলদ নয় কোনটা বার করতে বলেছে, মূলদ নয় কোনটা, ঠিক আছে, এইটা বার করতে বলেছে তোমাদের, মূলদ নয় কোনটা। চলো বার করো। দেখো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা তো আমাদের মূলদ সংখ্যা, তো এটা তো অ্যান্সার নয়। কেন? কারণ এর অ্যান্সার কত হবে? 30 হবে, 30 × 30 করলেই 900 হয়। এটা আমাদের একটা অমূলদ সংখ্যা, কারণ 5√5 হচ্ছে। কীভাবে হচ্ছে বলে দিই একবার। 1 to 5 হয়, ঠিক আছে, অর্থাৎ 3টে 5-এর গুণফল এটা, ঠিক আছে, 3টে 5-এর গুণফল। যে কোনো দুটো 5-এর মধ্যে একটা 5 বাইরে আসবে, যে কোনো দুটো 5-এর মধ্যে একটা 5 বাইরে আসবে। 4টে 5 হলে দুটো 5 বাইরে আসতো, এখানে টোটাল 3টে 5 রয়েছে, তার মানে পেয়ার দুটো তৈরি হচ্ছে। এই দুটো 5 থেকে যে কোনো দুটো 5 নিতে পারো, একটা 5 বাইরে আসবে। তো এই দুটো 5-এর কেস খতম। তাহলে আমরা এই 5টা পড়ে রয়েছে, তো √5-এর মধ্যে এই 5টা থেকে যাবে। এইভাবে 5√5 তৈরি হয়, ঠিক আছে। এটা দেখো, এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, ঠিক আছে, এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। এটা নিয়ে একটু বকতে হবে, যার বকা প্রবলেম আছে সে ভিডিও বন্ধ করতে পারো। 12.96, দেখো 12.96, ঠিক আছে, 12.96। আর অনেকে এইটার মধ্যে গোলায় 1.296, আর এইটা তোমাদের যদি বলে এই তিনটের মধ্যে কোনটা র্যাশনাল নাম্বার,
বলো তো দেখি এই তিনটের মধ্যে কোনটা রেশনাল নাম্বার? ইজিলি উত্তর দেওয়া যায়, ঠিক আছে? এইটাই একমাত্র রেশনাল নাম্বার, এটা কিন্তু রেশনাল নাম্বার নয়, এটাও রেশনাল নাম্বার নয়। তো কী করে বুঝবে? দেখো, মানে এটা রেশনাল নাম্বার কি না ভুলে যাও, ধরো তুমি জানোই না ব্যাপারটা। এই দুটোকে দেখো, একটা ট্রিক বলে দিচ্ছি, সেটা হচ্ছে দশমিকের আগে যতগুলো সংখ্যা থাকবে, মানে ডিজিট থাকবে, দশমিকের পরে ততগুলো ডিজিট থাকবে, তবেই রুটের বাইরে আনলে একটা রেশনাল নাম্বারে পরিণত হতে পারবে। এটা হচ্ছে সর্বনিম্ন শর্ত, এর নিচে আর কোনো শর্ত নেই, এর ওপরে অনেক শর্ত আছে, মানে শুধু ওটা হলেই হয় না, কিন্তু যখন অপশান এরকম দেবে তখন কোনো একটা তো হবে, ঠিক আছে? তো মাথা রাখবে, কী বললাম আমি আবারও বলছি, দশমিকের আগে যতগুলো ডিজিট, দশমিকের পরে ঠিক ততগুলো ডিজিট থাকতে হবে। এটাই আছে, নেই, দেখো দশমিকের পরে একটা, দশমিকের আগে তিনটে, এটা তো হবে না, এটাও হবে না, সেম কারণে এটা দিয়ে একমাত্র দেখা যেতে এটাই কারেক্ট অ্যান্সার হবে যদি অপশান এরকম থাকতো, ঠিক আছে? চারটে অপশান থেকে আমি জাস্ট বললাম। এটা কিসের স্কোয়ার? আমরা জানি 1296, যদি দশমিকটাকে তুলে দাও 1296 হচ্ছে 36 স্কোয়ার, কিন্তু এখানে 12.96 আছে, তাহলে অ্যান্সার হবে 3.6 আসবে। এর অ্যান্সার কী হবে? 3.6 আসবে। তো এটা কিন্তু একটা র্যাশনাল নাম্বার, ঠিক আছে? এটা কিন্তু একটা র্যাশনাল নাম্বার। তো এটা তো অ্যান্সার হবে না, কারণ আমাদের বলেছে কোনটা নয়, এটাও নয়, এটাও নয়, তো এই একটা বেরিয়ে গেছে, এটাই অ্যান্সার হবে। যদি আমি তোমাদের বাকিগুলো সব একবার করে ডিসকাস করে দিই, ঠিক আছে? ডিসকাস না করলে টিচার কিসের? তো দেখো √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ঠিক আছে? তো √3 স্কোয়ার করলে কত হয়? 9 হয়। 4 স্কোয়ার কত হয়? 16 হয়। দুটো রুট করলে কত হয়? 25 রুট করা মানে 5 হবে এখানে অ্যান্সার, ঠিক আছে? এটাও কিন্তু একটা নয়, তাহলে কারেক্ট অ্যান্সার উইল বি দিস, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা দেখেই অ্যান্সার দেওয়া যেত, কিন্তু এই ক্ষেত্রে যদি বোথ থাকতো, ধরো এইটা দেওয়া রয়েছে আর এইটা অপশানে আছে, এইটা অপশানে আছে, এবং দেওয়ার নিচে একটা লাস্ট অপশান দেওয়া রয়েছে বোথ এটা আর এটা, বোথ এটা আর এটা, ঠিক আছে? তখন কিন্তু গুলিয়ে যেত। মাথা রাখবে, অপশান গোলানোর মতো জিনিস দরকার, অপশান গোলানোর মতো আছে, ঠিক আছে? চলো সেকেন্ড ভিডিওতে অপশান গোলানোর মতো দেবো, বাম্পার গোলানো অপশান দেবো, দেখি কে করতে পারে, জানা সত্ত্বেও ভুল করে আসবে, ঠিক আছে? ওই জন্য আমি বাবরা বলি যে সঠিকভাবে করো, বুঝে করো, জেনে করো। আচ্ছা, একটা জিনিস বলি, এইটা দিয়ে একটা কমন ধারণা লোকের হয়ে যায়, লোকে ভাবে যে দুটো স্কোয়ার তার রুট করলেই মনে হয় রেশনাল নাম্বার পাওয়া যায়, তা কিন্তু নয় অ্যাকচুয়ালি, এমন কিন্তু নয় অ্যাকচুয়ালি, সবসময় কিন্তু এটা সত্যি নয়। যেমন ধরো আমরা যদি 2 স্কোয়ার আর 3 স্কোয়ার করি, তার রুট করি, তাহলে কিন্তু আমরা কখনোই রেশনাল নাম্বার পাবো না। 2 স্কোয়ার করলে কত হয়? 4 হয়। 3 স্কোয়ার করলে কত হয়? 9 হয়, ঠিক আছে? এদের রুট করলে কত হয়? 13 রুট করলে কত হয়? 13 রুট করলে কিছুই বেরোয় না, √13ই চলে যাবে, √13 আসবে, ঠিক আছে? তো এই √13 কি আমরা এক্স্যাক্ট ভ্যালু পাবো না, কারণ এটা কিন্তু একটা ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা। এটা কিন্তু একটা কি, একটা অমূলদ সংখ্যা, এটা কিন্তু মাথায় রাখবে সবসময়, যে এটা হয় তা না, এখানে হলো কিন্তু সবসময় হয় তা কিন্তু নয়, ঠিক আছে? ওকে, আচ্ছা পরের প্রশ্ন চলো। আচ্ছা, আজকে আর প্রশ্ন নিচ্ছি না, ঠিক আছে? নেক্সট দিন করাবো, আজকে একটা জিনিস নেক্সট দিন কালকেই করাবো, চিন্তা করার কোনো কারণ নেই। আমি চেষ্টা করবো সায়েন্সের ফিজিক্সের ক্লাস আনার, কারণ একটু দেরি হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে, 2-3 দিন বন্ধ রয়েছে, ফিজিক্স তোমাদের করাতে হবে। যাই হোক, ধরো সাপোজ তোমাকে বলা হলো যে এই যে একটু আগে বেরিয়েছিল √13 তোমাকে যে রুট বার করতে বলা হয়, কী করবো? আমরা জানি, একটু আগে বলেছি তোমাদের, √9 ওপর দিকে আর নিচে কত? √16, ঠিক আছে? √9 আর √16 এদের মাঝখানে অবস্থান করে √13, ইয়েস আর নো বলো। কী করবো আমরা? ছোটোটার ইকুয়াল টু নেবো, ছোটোর ইকুয়াল টু কত হয়? 3, তো 3 নেবো, ঠিক আছে? এগুলো কয়েকটা করিয়ে দিই। তারপর কী করবো? এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? আমরা জানি এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের 7, সেটাকে নেবো। আর কি করব? আমরা এই 13 আর 9-এর মধ্যে ডিফারেন্স নেবো, 13 আর 9-এর মধ্যে ডিফারেন্স কত? আমাদের 4, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার এখানে আমাদের হবে 3.40 আছে, মানে 3.5 আসবে, ঠিক আছে? 3.5, 35 মানে 5, তার মানে 7, 3.57 সামথিং এখানে আসছে, এটা অ্যাপ্রক্স ভ্যালু দেবে, পয়েন্ট টু বি নোটেড, এগুলো সব অ্যাপ্রক্স ভ্যালু দেবে, ঠিক আছে? আচ্ছা, যদি বলে তোমাদের 24 স্কোয়ার রুট করতে, দেখো 24 তোমাদের √16, এই যে √16, ঠিক আছে? আর √25 মধ্যে অবস্থান করে, √16 আর √25 মধ্যে অবস্থান করে। কী বললাম? যেটা ছোটো সেটা ইকুয়াল টু কত হয়? 4, সেইটা নাও, ঠিক আছে? তারপরে কী করবে? এই দুটোর মধ্যে ডিফারেন্স করো, কত হয়? 25 আর 16, 9 হয়, ঠিক আছে? আর কি করব? 24 আর 16-র মধ্যে আমরা ডিফারেন্স নেব, 24 আর 16-র মধ্যে ডিফারেন্স কত আমাদের? আমরা জানি 8 হয়, তাহলে এটা হবে তোমাদের 4×8=9, ঠিক আছে? যদি এটাকে করো, এটা দাঁড়াবে তোমাদের 4.88,
ঠিক আছে 72 হ্যাঁ 4.88 তোমাদের দাঁড়াবে। এটা অ্যাপ্রক্স ভ্যালু, ঠিক আছে, এটা অ্যাপ্রক্স ভ্যালু কিন্তু ভীষণ ক্লোজ, 4.89 সামথিং হয়, ঠিক আছে, এবং এটা চলতে থাকবে, এটা অ্যাপ্রক্স ভ্যালু 24-এর রুটের। আর একটা করে দিই, ধরো তোমাদের বললো √133, আর র্যান্ডাম ভ্যালু নিচ্ছি 133, তার দেখো এইটা কার মধ্যে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে √121, ঠিক আছে, আর √144-এর মধ্যে অবস্থান করে, অর্থাৎ 11-র স্কোয়ার রুট আর 12 স্কোয়ার রুটের মধ্যে অবস্থান করে, এটা ইকুয়াল টু 11 হয়। তাহলে এটাকে আমরা নেবো ফার্স্ট, ঠিক আছে, তারপর আমরা কী করবো, এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে আমাদের 23, ঠিক আছে, আর কি নেবো আমরা এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স নেবো, যেটা করতে দিয়েছে আর যেটা ছোটো তাদের মধ্যে ডিফারেন্স নেবো, তার ডিফারেন্স কত হয় আমাদের 12, ঠিক আছে, ডিফারেন্স 12 তো, হ্যাঁ 12 তো কত হবে এখানে 11.52 ... এটা আমাদের অ্যাপ্রক্স ভ্যালু বেরোবে, ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারবে। কি বললাম, যেটা ছোট তারটা নেবে, ঠিক আছে, তার যে ইকুয়াল টু সেটা নেবে, আর তারপরে দুটোর মধ্যে ডিফারেন্স নেবে, নিচে বসাবে সেটা, তারপর ওপরে দুটোর মধ্যে ডিফারেন্স নেবে, এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স নেবে, নিয়ে ওপরে বসাবে, দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। এটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট পদ্ধতি। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, ঠিক আছে, অনেক সময় এই পদ্ধতিতে মেলে না, সেই পদ্ধতিতে মেলে, কিন্তু 99% এই পদ্ধতিতে মিলে যায়, ঠিক আছে, 99% এই পদ্ধতিতে মিলে যায়। ক্লিয়ার হয়েছে? ওকে, তো এটা হচ্ছে তোমাদের শর্ট ট্রিক ছিল। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন বাকিগুলো সব সমেত করে দেবো, ঠিক আছে, ডিভিজিবিলিটির একটা ভিডিও আসবে, আর এইটার যে সেকেন্ড পার্ট সেটা চলে আসবে। ওকে, থ্যাংক ইউ।